বৃহস্পতিবারে ভাইয়া বাসায় আসতেন, আসার সময় অনাগত বাচ্চার জন্য এটা সেটা নিয়ে আসতেন। একবার দেখা গেল ভাইয়া অবচেতন মনের খেয়াল একটা দোলনা কিনে এনে আব্বাকে দেখিয়ে বলছে, আব্বা তোমার নাতির জন্য দোলনা আনছি। আব্বা হাসতে হাসতে গড়িয়ে পড়েন, বলেন নতুন আব্বাকে পেয়ে আমাকে ভুলে যাবি না তো? আম্মা মনে করিয়ে দেন কয়েকদিন আগে আনাই আরেকটা দোলনার কথা। ভাইয়া লজ্জা লাল হয়ে যায়। একটা দোলনা চলে আসে আমার দখলে, বারান্দায় টাঙিয়ে দেওয়া হয় আমার জন্য। আমি সারা বিকাল সেটাই বিড়াল কোলে নিয়ে বসে থাকি। আপার ডেলিভারির সময় ঘনিয়ে আসতে থাকলো, আপার মধ্যকার চঞ্চলতাটা হ্রাস পেতে থাকলো। আম্মা আপাকে জিজ্ঞেস করেন, কি হয়েছে আম্মা, কিছু হয়েছে? রাফসানের সাথে ঝগড়া করছো নাকি বাড়ির কথা মনে পড়তেছে, বাড়িতে যাইবা? আপা চুপচাপ থেকে ঢুকরে কেঁদে ওঠেন। আমাকে বলেন, আম্মা আমি স্বপ্নে সেই মানুষগুলোকে আবার দেখতে শুরু করেছি। আমি দেখি সেই ফুল বাগানে আবার যাই, তবে এবার আর কেউ আমার সাথে কথা বলে না, সবাই কেমন রাগি চোখে তাকিয়ে থাকে। আর ওই ছেলেটা দূরে দাঁড়িয়ে আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে, আমাকে কী সব যেন বলে। ঝাপসা থাকা সেসব কথা ঘুম ভাঙলে ভুলে যাই, শুধু মনে থাকে আমাকে সে বলে আমি নাকি ধোকা দিয়েছি। আম্মা ঘাবড়ে ওঠেন, বলেন চিন্তা করো না, ডেলিভারির আগে মায়েরা হরহামেশা এসব স্বপ্ন দেখে থাকে, তুমি ঠিকমতো খাও দাও আর ঘুমাও। আপা আশ্বস্ত হন, তবে আম্মা হন না। আম্মা এখান সেখান থেকে কবিরাজ হুজুরের খোঁজ নিতে শুরু করে, তাদের সাথে দেখা করে আব্বাকে নিয়ে গিয়ে। তাদের কেউ কেউ বাড়িতে এসে ঘুরেও যায়। একজন বাড়ির চারপাশে কী সব পুঁতে রেখে গেল, বলল আজ থেকে বাচ্চার জন্মের অন্তত 90 দিন ঘর থেকে বের হওয়া যাবে না, ঘর থেকে বের হলে বিপদের সম্ভাবনা আছে। কিছুদিন পর এক মধ্যরাতে আপার প্রসব বেদনা উঠতে শুরু করে। আপা আম্মাকে ডাকেন, শব্দ পেয়ে আমিও ঘুম থেকে উঠে যাই। আপার ঘরে গিয়ে দেখি আপার চোখ মুখ কেমন নীল হয়ে গেছে। আব্বা হাসপাতালে ফোন করে বলেন ডাক্তার নার্স পাঠাতে, যত টাকা লাগুক আমি দিব। সেখান থেকে বলা হয় তাড়াতাড়ি গাড়ি পাঠাচ্ছে, কিন্তু বাড়িতে ডেলিভারি করা যাবে না, বাড়িতে করা রিক্সি। তাছাড়া অনেক যন্ত্রপাতির প্রয়োজন পড়তে পারে, সেসব বাড়িতে আনা অসম্ভব। আব্বা দায় খুঁজতে শুরু করেন, খুব কাছে একজন দায়ী থাকতেন, তার বাড়ি গিয়ে জানা যায় তিনি বেড়াতে গিয়েছেন মেয়ে বাড়িতে। আব্বা ফিরে এসে হাসপাতালে ফোন করে গাড়ি পাঠাতে বলেন। এত সব মিনিট 15 মধ্যে হয়ে যায়। কিছুক্ষণ পর গাড়িও হাজির হয়ে যায়। আপা যেতে রাজি হচ্ছিল না, বলছিলেন হুজুর না করেছে, যদি পরে বাচ্চার ক্ষতি হয়। আম্মা বলেন কোনো রাস্তা নাই, হাসপাতালে যাওয়া লাগবেই। আপাকে হাসপাতালে নিয়ে হলে ফুটফুট একটা পুত্র সন্তানের জন্ম দেয়। আমাদের পরিবারে যেন ঈদ লেগে গেল। তবে সেই এক রাতেই আপা হাসপাতালে থাকা অবস্থায় আবার স্বপ্ন দেখেন। সে অদ্ভুত লোকটা বলছে, তৃষ্ণা মেটাবার সময় এসে গেছে, আমি এবার আসছি, প্রস্তুত হও, প্রস্তুত হও, প্রস্তুত হও। আপা দরপর করে ঘুম থেকে উঠে আম্মা আর আপার আম্মাকে সব বলল। তারা চিন্তিত থাকেন এই ব্যাপারটা নিয়ে। আম্মা বলেন বোর হলে সে হুজুরের কাছে আবার যাব, চিন্তা করো না। আপা আশ্বস্ত হন। সেদিন ভোরেই সেই হৃদয় বিদারক আলো ফুটার পর দেখা গেল আমার ফুটফুটে বাতিজার শরীর নীল হয়ে আছে, চোখের মনি সাদা হয়ে আছে। তার করুণ দৃষ্টিতে সে দপদপ সাদা চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। আগে এক অজানা রহস্যের সঙ্গে সমাপ্ত হলো দুটি পরিবারের অসংখ্য মানুষের তিলে তিলে বোনা হাজারো স্বপ্ন। আমার আপাটাও কেমন যেন পাগল হয়ে গেলেন তারপর থেকে। গল্পটা বাস্তবতার আলোকে ছিল। গল্পটা ততটা ভয়ানক ছিল না, কিন্তু গল্পটা পড়ে আমার কাছে ভীষণ খারাপ লেগেছে। একটা বাচ্চাকে ঘিরে দুটো পরিবারের মধ্যে কতটা আনন্দ থাকে সেটা শুধুই দুটো পরিবারই বলতে পারবে। দোয়া করে আর কোনো মেয়ের জীবনে যাতে এরকম কোনো কিছু না ঘটে। সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন। গল্পটা পাবলিশ হয়েছে ময়মনসিংহ শর্ট স্টোরিজ পেজে। আর পরবর্তী গল্পের সাথে দেখা হচ্ছে মাইশাস টাইনি ওয়ার্ল্ডে। ততদিন নিজেরা সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ।